সুপ্রিয় শিক্ষার্থী, আতাউর রহমান ভুইয়া কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ ওসিরুজ্জামান আতিক, প্রভাষক সমাজবিজ্ঞান, আতাউর রহমান ভুইয়া কলেজ। আমরা ইতিপূর্বে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কিছু অংশ। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের প্রকৃতি কিংবা সমাজবিজ্ঞানের বৈশিষ্ট্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছক আঁকা আছে, সমাজবিজ্ঞানের প্রকৃতি কিংবা সমাজবিজ্ঞানের বৈশিষ্ট্য। এখানে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়ে নিরপেক্ষ বিজ্ঞান, অর্থাৎ সমাজবিজ্ঞানের প্রথম যে বৈশিষ্ট্যটা এখানে ডিসাইড করা আছে সেটা হচ্ছে কি সমাজবিজ্ঞান হচ্ছে একটা নিরপেক্ষ বিজ্ঞান। অর্থাৎ সমাজবিজ্ঞানে আমরা যখন গবেষণা করি, অর্থাৎ কোনো একটা প্রবলেম নিয়ে যখন আমরা ডিল করি, বিষয়টা এরকম হতে পারে কোনো সমাজে ড্রাগ অ্যাডিকশন কি জন্য বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মানুষ কেন মাদকাসক্ত হচ্ছে, সে বিষয়টা নিয়ে যদি আমরা গবেষণা করতে যাই, সেক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে আমরা নিরপেক্ষতা অবলম্বন করব। সেটা কিভাবে হতে পারে? ধরো আমাদের মূল বিষয়টা হচ্ছে, গবেষণার মূল বিষয়টা হচ্ছে এরকম যে মানুষ কেন ড্রাগ অ্যাডিক্টেড হয়, সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো সেক্ষেত্রে আমরা যে রেসপন্ডেন্টের কাছে যাব, অর্থাৎ আমাদের যে কেস থাকবে তাদের সাথে যখন আমরা ডিল করব, তাদের থেকে যে ইনফরমেশনগুলো পাবো, যে তথ্যগুলো পাবো, সেটা তারা যেভাবে আমাদেরকে দিয়ে থাকবে আমরা সেভাবে সেটা প্রেজেন্ট করব। এখানে আমাদের মন গড়া মতো কোনো কিছু কি করা যাবে না, অ্যাড করা যাবে না অথবা বাদ দেওয়া যাবে না, অর্থাৎ নিরপেক্ষতা অবলম্বন করতে হবে। এটা হচ্ছে সমাজবিজ্ঞানের অন্যতম একটা বৈশিষ্ট্য। দ্বিতীয়, তোমরা দেখতে পাচ্ছ গবেষণাধর্মী পাঠ, অর্থাৎ সমাজবিজ্ঞানে যখন কোনো বিষয়ে থিওরি বিল্ড আপ করা হয় কিংবা তথ্য তৈরি করা হয়, তখন সেক্ষেত্রে আমাদেরকে গবেষণায় নামতে হয়। অর্থাৎ সমাজবিজ্ঞানের কোনো একটা বিষয় সম্পর্কে স্টেটমেন্ট দিতে হলে কিংবা থিওরি বিল্ড আপ করতে হলে আমাদেরকে সে বিষয়ে গবেষণা করতে হবে, তারপর হচ্ছে সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত আমরা পৌঁছতে পারব। তৃতীয় যে বিষয়টি দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে সমাজের সামগ্রিক পাঠ। সমাজবিজ্ঞানের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে। তোমরা জেনে থাকবে সমাজবিজ্ঞান দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে মাইক্রো সোশিওলজি আর একটা হচ্ছে ম্যাক্রো সোশিওলজি। অর্থাৎ সমাজবিজ্ঞান সমাজের ক্ষুদ্র বিষয়গুলো যেভাবে নিয়ে আলোচনা করে, ঠিক সেভাবে সমাজের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে থাকে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে তথ্য ভিত্তিক ও যুক্তি নির্ভর। অর্থাৎ আমরা কোনো বিষয় যখন আলোচনা করব, সেটার ক্ষেত্রে আমাদেরকে তথ্য নিতে হবে। অর্থাৎ তথ্য ছাড়া, সঠিক ইনফরমেশন ছাড়া আমরা সে বিষয় সম্পর্কে কোনো স্টেটমেন্ট দিতে পারি না বা পারবো না। সাথে সাথে হচ্ছে যুক্তিভিত্তিক, অর্থাৎ আমরা যে স্টেটমেন্টটা দিব সেটা লজিক্যাল কিনা সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে হবে। এরপরে যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমাজ তথ্য সৃষ্টির বিজ্ঞানাগার। অর্থাৎ আমরা ইতিপূর্বে বলেছি যে সমাজবিজ্ঞানে কোনো থিওরি বিল্ড আপ করার জন্য আমাদেরকে যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার এবং নিরপেক্ষতা অবলম্বন করা দরকার, সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। অর্থাৎ সমাজবিজ্ঞান আমাদেরকে একটি তথ্য বিল্ড আপ করার জন্য কি করে সাহায্য করে কিংবা সহযোগিতা করে। অর্থাৎ সমাজবিজ্ঞানের মাধ্যমে বিজ্ঞানাগার বলা হচ্ছে, মানে হচ্ছে সমাজ তথ্য বিল্ড আপ করার জন্য আমরা সমাজবিজ্ঞানের সহায়তা নিয়ে থাকি। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে সঠিক স্টেটমেন্ট দেওয়ার জন্য আমাদের সমাজবিজ্ঞানের দ্বারস্থ হবে এবং নিরপেক্ষতা অবলম্বন করতে হবে। এর পরবর্তীতে যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তত্ত্ব ও ব্যবহারিক জ্ঞানের মিশ্রণ কিংবা সংমিশ্রণ। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে যখন আমরা স্টেটমেন্ট দিতে চাই, বলতে চাই, তখন আমাদের ওই বিষয় সম্পর্কে স্টেটমেন্ট দেওয়ার আগে ওই বিষয়ের সাথে সম্পৃক্ত অন্যান্য বিজ্ঞানীদের যে স্টেটমেন্ট কিংবা থিওরি রয়েছে, সেগুলোর সাথে আমরা সমন্বয় করে আমরা যে বিষয় সম্পর্কে স্টেটমেন্ট দিতে যাচ্ছি বা থিওরি বিল্ড আপ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা অর্থাৎ ওই বিষয় সম্পর্কে পূর্বে আলোচিত কিংবা পূর্বে ওই বিষয়ে থিওরি রয়েছে, ওই সকল বিষয়গুলো আমরা পর্যালোচনা করব। পাশাপাশি যে বিষয়টা করব সেটা হচ্ছে গিয়ে ব্যবহারিক জ্ঞান। অর্থাৎ পূর্ববর্তী থিওরির সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টা
পূর্ববর্তী থিওরির সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে আমি আমার থিওরি বিল্ড আপ করার জন্য ব্যবহারিক জ্ঞান বলতে হচ্ছে আমরা যে সকল ইনফরমেশনগুলা বা তথ্যগুলা সংগ্রহ করে থাকি ওই দুইটার সংমিশ্রণের মাধ্যমে অ্যাডজাস্ট করার মাধ্যমে হচ্ছে থিওরি বিল্ড আপ করার চেষ্টা করে থাকি। এটা হচ্ছে অন্যতম একটি বৈশিষ্ট্য। অর্থাৎ পূর্ববর্তী তথ্য অর্থাৎ থিওরি যেগুলো আছে এবং আমাদের নিজেদের তথ্যগুলো ইনফরমেশনগুলো যেগুলো আমরা নিয়ে থাকি সেগুলো একটা সংমিশ্রণের মাধ্যমে থিওরি বিল্ড আপ করে থাকি। পরবর্তী যে বিষয়টি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পরিবর্তনশীল সমাজের দিক নির্দেশক। অর্থাৎ তোমরা জানো সমাজ সদা পরিবর্তনশীল, সমাজ প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। প্রাচীনকাল থেকে মধ্যযুগ, বর্তমান আধুনিক যুগ, সমাজ গ্রাজুয়ালি পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে পরিবর্তনশীল সমাজের বিভিন্ন দিক রয়েছে সেগুলো আলোচনা করা সমাজবিজ্ঞানের অন্যতম একটা বৈশিষ্ট্য। এরপরে যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সামাজিক সম্পর্ক। অর্থাৎ আমরা একটু আগে বলেছি যে সমাজবিজ্ঞান দুটি শাখা রয়েছে, একটা হচ্ছে মাইক্রো সোশ্যোলজি আর একটা হচ্ছে ম্যাক্রো সোশ্যোলজি। অর্থাৎ সমাজের ক্ষুদ্র কোনো একক নিয়ে যেরকম সমাজবিজ্ঞান আলোচনা করে, পাশাপাশি সমাজের সামগ্রিক বিষয় নিয়েও আলোচনা করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক সম্পর্ক অর্থাৎ হচ্ছে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির যে সম্পর্ক ওই বিষয়টা সমাজবিজ্ঞানের অন্যতম একটা বৈশিষ্ট্য। অর্থাৎ একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক কিরকম, অথবা একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠানের সম্পর্ক কিরকম, সে বিষয়টাও আলোচিত হয়ে থাকে। এগুলো ছিল আমাদের সমাজবিজ্ঞানের প্রকৃতি কিংবা বৈশিষ্ট্যের আলোচ্য বিষয়। এরপরে যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের পরিধি। অর্থাৎ সমাজবিজ্ঞান কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে, তার ব্যাপকতা কতটুকু, তার আলোচ্য বিষয় কি, সে বিষয়টা হচ্ছে কি সমাজবিজ্ঞানের পরিধি। তোমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সমাজতাত্ত্বিক মতবাদ। অর্থাৎ হচ্ছে সমাজতাত্ত্বিক মতবাদ বলতে বোঝা হচ্ছে সমাজ সম্পর্কিত বা সমাজবিজ্ঞানে যে সকল থিওরি প্রদান করেছে তাদের যে মতবাদ রয়েছে সে সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকে সমাজবিজ্ঞান। যেমন সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কুত, তিনি যে সকল থিওরি দিয়েছেন। এরপরে আছে সমাজবিজ্ঞানী কার্ল মার্কস, ইমেল ডুরখেম, হার্বার্ট স্পেন্সার, ম্যাক্স ওয়েবার সহ অন্যান্য সমাজবিজ্ঞানীরা যে সকল থিওরি দিয়েছে সমাজ সম্পর্কিত ওই সকল থিওরি নিয়ে আলোচনা করে থাকে। দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে ঐতিহাসিক মতবাদ। ঐতিহাসিক মতবাদ কিরকম, অর্থাৎ আজকের আমরা যে আধুনিক সমাজে বসবাস করতেছি সেই সমাজটা একদিনে চলে আসে নাই, এর পিছনে দীর্ঘ সময় অতিবাহিত করতে হয়েছে। আস্তে 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 সমাজের উন্নয়ন হয়েছে। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পরিবারের সমাজতত্ত্ব। অর্থাৎ আমরা যে পরিবারে বসবাস করি সে পরিবারের পরিধি কতটুকু, একটি পরিবারের কার্যাবলী কি, পরিবার থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করে থাকি, পরিবার কিভাবে উৎপত্তি লাভ করে, সে সকল বিষয়গুলো হচ্ছে পরিবারের সমাজতত্ত্বের অন্তর্ভুক্ত। অর্থাৎ পরিবার, আজকের যে বর্তমান পরিবার, সে পরিবারের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আমরা জেনে থাকি, সে বিষয় নিয়ে আলোচনা করে হচ্ছে সমাজবিজ্ঞান। এরপরে যে বিষয়টি চলে আসছে সেটা হচ্ছে ধর্মের সমাজতত্ত্ব। অর্থাৎ ধর্মের সমাজতত্ত্ব বলতে বোঝায় হচ্ছে সমাজ, আজকের এই সমাজে ধর্মের কি কি প্রভাব রয়েছে। অর্থাৎ ধর্ম আমাদেরকে কোন কোন কাজ করতে উদ্বুদ্ধ করে এবং কোন কোন কাজ থেকে বিরত থাকার জন্য উৎসাহ দান করে। তো ধর্মের এছাড়া হচ্ছে বর্তমান সমাজ পুঁজিবাদী সমাজ। পুঁজিবাদী সমাজ বিল্ড আপ হওয়ার ক্ষেত্রে সমাজতত্ত্বের কি কি অবদান রয়েছে সে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আমরা যদি আজকের ক্যাপিটালিজম কিংবা পুঁজিবাদী সমাজের কথা চিন্তা করি, সে বিষয়ে সর্বপ্রথম ম্যাক্স ওয়েবার আলোচনা করেছেন দ্য প্রটেস্ট্যান্ট ইথিক অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম। অর্থাৎ হচ্ছে প্রটেস্ট্যান্ট ইথিক্স, প্রটেস্ট্যান্ট যে ধর্মাবলম্বী ছিল তাদের যে মতবাদ ছিল সেই মতবাদের ভিত্তিতে সমাজবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পুঁজিবাদ কিভাবে বিল্ড আপ করেছে, সে বিষয়টা আমরা তার সেই গ্রন্থ থেকে জেনে থাকি বা জানতে পারি। এরপরে বিষয়টা হচ্ছে সমাজ মনোবিজ্ঞান। সমাজ মনোবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি অংশ। সমাজ মনোবিজ্ঞানে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে মানুষের আচার আচরণ, মূল্যবোধ, নীতি। মানুষের আচার আচরণের পিছনে কোন কোন প্রভাবগুলা,
কোন কোন ফ্যাক্টরগুলো প্রভাব ফেলে, কিংবা মানুষ কোনো আচরণ কি জন্য করে, এই যে আচরণ সংক্রান্ত বিজ্ঞান, সেই বিষয়টা হচ্ছে সমাজ মনোবিজ্ঞান, যেটা সমাজবিজ্ঞানের একটি শাখা। এখানে সমাজস্থ মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাংস্কৃতিক সমাজতত্ত্ব। সাংস্কৃতিক সমাজতত্ত্ব অর্থাৎ সংস্কৃতি বলতে কি বোঝায়? সংস্কৃতি বলতে বোঝায় হচ্ছে আমরা জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমরা যে সমাজে বসবাস করি, সে সমাজের যে জীবন প্রণালী, আমাদের যে জীবন প্রণালী, সেটাকে বলা হয় কি সংস্কৃতি। অর্থাৎ আমরা কি করছি, আমাদের কি করণীয়, আমরা কিভাবে আমাদের লাইফস্টাইলটাকে পরিচালনা করি, এবং আমাদের সমাজ থেকে সমাজ আমাদেরকে কি কি করতে উদ্বুদ্ধ করে, বিভিন্ন যে নর্মস, ভ্যালুস, মরালস, ফোকাস যেগুলো আছে, সেগুলো আমাদেরকে কি কি করতে উদ্বুদ্ধ করে, এবং সেগুলো আমরা কেন পালন করি, কোনটা পালন করা উচিত, কোনটা উচিত নয়, সে সকল বিষয়গুলো আমরা সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব অর্থাৎ সাংস্কৃতিক সমাজতত্ত্ব থেকে জেনে থাকি। এরপরে যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে পরিবেশের সমাজবিজ্ঞান। তোমরা নিশ্চয়ই জানো সমাজবিজ্ঞান সমাজ এবং সমাজস্থ মানুষকে নিয়ে আলোচনা করে। তো আমরা যে সমাজে বসবাস করি, সে সমাজের পরিবেশ সংক্রান্ত সমস্ত আলোচনা করা হচ্ছে পরিবেশের সমাজতত্ত্বে অর্থাৎ পরিবেশ বিজ্ঞানে, যেটাকে বলা হয় সোশ্যাল এনভায়রনমেন্টাল সোশিওলজি। এনভায়রনমেন্টাল সোশিওলজির ক্ষেত্রে আমরা যে সমাজে বসবাস করি, সে সমাজের পরিবেশ একটা মানুষের উপর কতটুকু প্রভাব ফেলতে পারে, সে বিষয় সম্পর্কে আলোচনা করা হয় পরিবেশ সমাজতত্ত্ব বা পরিবেশ সমাজবিজ্ঞানের মাধ্যমে। এরপরে যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জেন্ডার উন্নয়ন। অর্থাৎ আমাদের সমাজে নারীদের করণীয় কি, নারীদের ভূমিকা কি, আমরা জাতি হিসাবে যতটুকু এগিয়ে যাচ্ছি তার পিছনে নারীদের ভূমিকা কি, সে সকল বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি, এবং নারীদের অধিকার কতটুকু, নারীদের কতটুকু প্রাপ্য, সে সকল বিষয়গুলো হচ্ছে জেন্ডার উন্নয়ন বা সোশিওলজি অফ জেন্ডার যেটাকে বলা হয়, সেখানে আলোচনা করা হয় নারীদের সকল অধিকার এবং ভূমিকা সকল বিষয় সমস্ত নিয়ে। এরপরে দেখতে পাচ্ছ হচ্ছে চিকিৎসা সমাজবিজ্ঞান। এটাও সমাজবিজ্ঞানের একটি শাখা। চিকিৎসা সমাজবিজ্ঞান সেটা হচ্ছে আমরা সমাজে বসবাস করি, সমাজে বসবাস করার ক্ষেত্রে মানুষ যখন অসুস্থ হয়, সে অসুস্থতার পিছনে কারণটা কি, মানুষ কেন অসুস্থ হয়, এবং অসুস্থ হওয়ার ফলে পরিবেশের কিরকম প্রভাব ফেলতে পারে বা তার দৈহিক কিরকম পরিবর্তন হতে পারে, এবং সেগুলা থেকে কিভাবে ওভারকাম করা যায়, সে সকল বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে চিকিৎসা সমাজবিজ্ঞানে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে অপরাধ সমাজবিজ্ঞান, সোশিওলজি অফ ক্রিমিনোলজি যেটাকে বলা হয় অপরাধ সমাজবিজ্ঞান। অর্থাৎ যেহেতু সমাজ নিয়েই সমাজবিজ্ঞানের মূল আলোচনা এবং সমাজস্থ মানুষকে নিয়ে সমাজবিজ্ঞানের মূল আলোচনা, সমাজস্থ মানুষ কেন অপরাধের সাথে সম্পৃক্ত হয়, অপরাধ কেন করে, এবং অপরাধ করার পিছনে কারণ কি, এবং অপরাধ করার পরবর্তীতে তাকে কিভাবে সঠিক স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায়, সে সকল বিষয় নিয়ে আলোচনা করে অপরাধ সমাজবিজ্ঞান। এছাড়াও সমাজবিজ্ঞান আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তো আজকে আমরা যে দুটা বিষয়ের উপরে আলোচনা করেছি সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের প্রকৃতি অর্থাৎ সমাজবিজ্ঞানের বৈশিষ্ট্য কি, সেগুলো আমরা এখানে দেখালাম। দ্বিতীয় হচ্ছে সমাজবিজ্ঞানের পরিধি অর্থাৎ সমাজবিজ্ঞান কোন কোন সেক্টর নিয়ে আলোচনা করে থাকে, কোন কোন বিষয় হচ্ছে তার বিষয়বস্তু, সে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম। তো যে আলোচনাটুকু আমাদের এখানে হয়েছে তার পাশাপাশি তোমরা তোমাদের যে টেক্সট বুক আছে সেটার সাথে কম্বিনেশন করে পড়াশোনা করবে। যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে আমাদেরকে ফোনে অথবা অনলাইনে আমাদেরকে নক দিবে, আমরা তোমাদেরকে সে সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের মতো এখানে আমাদের অনলাইন ক্লাস শেষ করতেছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।